উপরের পাটটা রাখিস, নিচে কাটে গেলে সমস্যা নেই। ওই যে তোর এটা থাকবে, সমস্যা নেই। ফ্লোর আসি। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছে ভাইয়া? সবকিছু ক্লিয়ার আছে কিনা? ক্লিয়ার দেখতে পাও কিনা, শুনতে পাও কিনা একটু জানাও। ক্লিয়ার দেখতে পাও কিনা, শুনতে পাও কিনা? সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাই দাও। ওকে, আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়া একটু জানাও। হ্যাঁ, আজকে আমরা পর্যাবৃত্ত গতিতে শেষ করবো, একদম ইন ডিটেইলস, একদম জিরো টু প্রয়োগ যাবে ইনশাআল্লাহ আজকে। দেখো সবকিছু ক্লিয়ার আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে ভাইয়া? ওকে ওকে, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, লাইভটা শেয়ার করে দাও। ইনশাআল্লাহ আজকে পর্যাবৃত্ত গতি থেকে যা যা দরকার, যতটুকু দরকার সবকিছু কভার করানো হবে। হ্যাঁ, তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সাউন্ড কম, সাউন্ড কম মনে হচ্ছে তোমাদের? ঠিকই তো শুনতে পাই ভাইয়া, সাউন্ড তো ঠিক থাকার কথা, সাউন্ড তো ঠিক আছে। সাউন্ড কম, একটু ওয়েট দেখি। দেখো তো এখন ঠিক আছে কিনা, দেখো তো এখন ক্লিয়ার শুনতে পাও কিনা। একটু কম বলতেছে আর কি, সাউন্ড নাই, সাউন্ড কম। ওপেন আছে এখন, দেখো তো ভাইয়া আছে কিনা। ঠিক থাকবে। আচ্ছা দেখো এখন ঠিক থাকার কথা। আচ্ছা আমরা শুরু করি পর্যাবৃত্ত গতি। আচ্ছা এখন ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে ওকে থ্যাংক ইউ। দেখো এখন ঠিক আছে, আজকে আমরা আলোচনা করবো পর্যাবৃত্ত গতি নিয়ে। খুবই সহজ সহজ একটা চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার। শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 1.5 ঘন্টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, লাইভটা শেয়ার করো, লাইভটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। দেখো পর্যাবৃত্ত গতি আমরা কয়েকটা টাইপে ভাগ করছি। প্রথম টাইপটা হচ্ছে পর্যাবৃত্ত গতি কাকে বলে, পর্যাবৃত্ত গতি কি আসলে। দেখো আচ্ছা, দেখো এখানে একটু উল্টাপাল্টা করছে স্লাইডে, আমি শুরু থেকে পড়াচ্ছি। দেখো পর্যাবৃত্ত গতি কি, এটাকে পর্যাবৃত্ত, এখানে স্পন্দন গতির জায়গায় হবে পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, পর্যাবৃত্ত গতি। দেখো ওকে, ঠিক করে নি। দেখো পর্যায়বৃত্ত, দেখো পর্যাবৃত্ত গতি। যদি কোনো বস্তুকণার গতি এমন হয় যে এটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে, তাহলে সেই বস্তুকণার গতিকে আমরা বলতে পারবো পর্যায়বৃত্ত গতি। আমি আবার বলি, যদি কোনো বস্তুকণার গতি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, তাহলে তাকে আমরা বলতে পারবো পর্যায়বৃত্ত গতি।
তাহলে দেখো এই ডেফিনেশনটার মধ্যে আমি কয়টা কথা বলছি? তিনটা। দেখো একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু দেখো, এই দেখো নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, এই তিনটা কথা ইম্পর্টেন্ট। ডেফিনেশনের মধ্যে তিনটা কথা, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে তাকে আমরা বলতে পারবো পর্যাবৃত্ত গতি। ডেফিনেশন দরকার নাই, ডেফিনেশন আসবে না। দেখো এখান থেকে তোমার পর্যাবৃত্ত গতির উদাহরণগুলো লাগবে ভাইয়া, পর্যাবৃত্ত গতির উদাহরণটা লাগবে। দেখো পর্যাবৃত্ত গতির উদাহরণ কি? ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে গ্রহের গতি, ইলেকট্রনের গতি। বুঝছো? বুঝতে পারছো? এখন ক্লিয়ার আছে না? এখন তো ক্লিয়ার থাকার কথা, এখন তো ক্লিয়ার থাকার কথা। ওকে, তাহলে এটা আমাদের একদম বেসিক কথা, পর্যাবৃত্ত গতি কি, উদাহরণগুলো কি, এগুলো জানতে হবে। ঠিক আছে, এরপর আসো দেখো স্পন্দন গতি। স্পন্দন গতি, স্পন্দন গতি দেখো, স্পন্দন গতি দেখো, স্পন্দন গতি কি? যদি কোনো পর্যাবৃত্ত গতি, গতিশীল বস্তুকণা যদি কোনো পর্যাবৃত্ত গতি এমন হয়, কোনো বস্তুকণার গতি এমন হয় যেটা নির্দিষ্ট পর্যায়কালের, দেখো কি বলছে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু পর্যায়কালের অর্ধেক সময় একদিকে থাকবে, অর্ধেক সময় একদিকে থাকবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে থাকবে। এটাকে টু অ্যান্ড ফ্রো বলা হয়, টু অ্যান্ড ফ্রো। বুঝছো? মানে ধরো তুমি তোমাকে আমি একটা দোলনায় ঝুলালাম, এটা দোলনা ধরে নাও, হ্যাঁ, এই দোলনা ঝোলায় তোমাকে এদিকে টেনে, এখান থেকে টেনে আমি ছেড়ে দিলাম, এখান থেকে টেনে আমি এই জায়গায় নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর তুমি ছেড়ে দিছি, তাহলে কি হবে ভাইয়া? দেখো এখান থেকে তুমি এখানে গেছো, আবার এখানে আসবা, তারপর এখানে গিয়ে আবার সাম্যাবস্থায় আসবা। মানে বিষয়টা হচ্ছে এখান থেকে এদিকে গেলা, ধরো 1 সেকেন্ড টাইম লাগছে, 1 সেকেন্ড, আবার এখান থেকে এখানে আসতে লাগছে ধরো আরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড হইলো, আবার এখান থেকে তুমি এই জায়গায় গেলা, আরো 1 সেকেন্ড টাইম লাগছে, আবার এখান থেকে এখানে আসতে লাগছে আরো 1 সেকেন্ড। দেখো তাহলে প্রত্যেক 4 সেকেন্ড পর পর, এই যে তোমাকে দুলালাম এখানে, তুমি প্রত্যেক 4 সেকেন্ড পর পর এই বিন্দুটাকে এদিক থেকে অতিক্রম করবা না? প্রত্যেক 4 সেকেন্ড পর পর এই বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করবা। তাহলে এখানে পর্যায়কাল কত? হ্যাঁ, পর্যায়কাল হচ্ছে 4 সেকেন্ড। এখন দেখো এই পর্যায়কাল 4 সেকেন্ডের অর্ধেক মানে 2 সেকেন্ড থাকতেছে এই পাশে, আর বাকি 2 সেকেন্ড এই পাশে। যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় একটা বস্তু একদিকে থাকতেছে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে থাকতেছে, তাহলে সেটাকে বলবো আমরা পর্যায়বৃত্ত গতি, সরি স্পন্দন গতি। কথা ক্লিয়ার? স্পন্দন গতি ক্লিয়ার? এখন দেখো এখান থেকে উদাহরণ লাগবে, তোমার ডেফিনেশন লাগবে না, তোমার লাগবে উদাহরণ। স্প্রিং এর গতি, গিটারের তারের গতি, হৃৎপিণ্ডের গতি, হৃৎপিণ্ডের যে লাভ ডাব সাউন্ড হয় না, ওটা হচ্ছে আমাদের কিসের উদাহরণ বলো তো ভাইয়া? স্পন্দন গতির উদাহরণ। বুঝছো? এই পর্যন্ত বুঝছো? জাস্ট ডেফিনেশন ছিল আর আমাদের উদাহরণ ছিল, এতটুকু জানলে হবে। পরে আসো দেখো, পরে আসো দেখো সরল ছন্দিত স্পন্দন গতি। সরল ছন্দিত স্পন্দন গতি পড়ার আগে আমি কিছু কথা বলে নিই এখানে। দেখো সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন গতি। আচ্ছা ভাইয়া বলো তো সরল ছন্দিত স্পন্দন গতিটা কি? মাত্রই শুরু করছি, হ্যাঁ মাত্রই শুরু করছি, দেখো মাত্রই শুরু করছি, বলো সমস্যা আছে কোনো? দেখো সরল ছন্দিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশনের কয়েকটা বৈশিষ্ট্য দিচ্ছে। দেখো এই গতিটা হবে একটা পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে ভাইয়া? এটা একটা পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি, নোট করো, সাথে সাথে নোট করো। এটা একটা স্পন্দন গতি, স্পন্দন গতি। এই গতির একটা সরল রৈখিক গতি, সরল রৈখিক, সরল রৈখিক। দেখো সরল রৈখিক গতি। তারপরে দেখো যে কোনো সময় ত্বরণের মান সরণের সমানুপাতিক। দেখো ত্বরণের মান মানে ত্বরণ সরণের, কোন সরণ? সাম্যাবস্থান থেকে সরণের, হ্যাঁ, সরণের সমানুপাতিক, সমানুপাতিক, সমানুপাতিক এবং বিপরীতমুখী, এবং বিপরীতমুখী, বিপরীতমুখী। এগুলো হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের বৈশিষ্ট্যগুলো। দেখো একটা একটা করে আমরা ব্যাখ্যা করব। সিম্পল হারমোনিক মোশন হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। এটা একই সাথে স্পন্দন গতি। আমরা এর আগে দেখলাম, দেখো একটা কথা আমি স্কিপ করে আসছি, দেখো একটা কথা স্কিপ করছি, সেটা হচ্ছে স্পন্দন গতির এখানে মনে রাখবা সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। কথাটা লিখে রাখো তো, যদিও আসবে না। দেখো সকল সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। এই কথাটা জাস্ট মনে রাখো। এখন দেখো এখানে যদি যখনই আমি বলছি স্পন্দন গতি, অটোমেটিক্যালি কিন্তু এটা পর্যায়বৃত্ত গতি হয়ে যাবে আগের কথা অনুযায়ী। এখন দেখো এটা একটা সরল রৈখিক গতি। আচ্ছা তোমার যখন আমি এখান থেকে ধরো তোমাকে দোলনা এখানে দোলালাম, দোলায় এইভাবে ছেড়ে দিলাম, টেনে ছেড়ে দিলাম,
তোমাকে তোমাকে তুলেছি এখানে, তোমাকে টেনে এখান থেকে ছেড়ে দিলাম, তাহলে কি ঘটবে? এখান থেকে তুমি এদিকে এভাবে দুলতে থাকবা, এভাবে দুলতে থাকবা, তাই না? আচ্ছা, কোনোভাবে কি তোমার এটা সরলরেখা মনে হচ্ছে? বলতো এই গতিটা কি কোনোভাবে সরলরৈখিক মনে হচ্ছে? এরকম সরলরেখা মনে হচ্ছে? উত্তর হচ্ছে না। তাহলে এই যে আমাদের স্পন্দন গতি, সরল স্পন্দন গতির যে উদাহরণ বা বৈশিষ্ট্য, এখানে বলছি কি আমি, এই গতিটা হবে সরলরৈখিক। তাহলে তুমি এই গতি থেকে কখন সরল রেখা পাবা, কখন সরল রৈখিক গতিটা হবে? যখন এই যে দেখো কৌণিক সরণ এর মানটা, এটাকে আমি থিটা বললাম, এই থিটার মানটা 4 ডিগ্রির ছোট বা 4 ডিগ্রির সমান হবে। থিটার মান কি হবে বলতো? 4 ডিগ্রির, আচ্ছা 4 ডিগ্রির ছোট বা তার সমান হবে, তখনই এই গতিটা সরল রৈখিক হয়ে যাবে। কথা কি বুঝছো? কথা বোঝা যায়? কথা কি বোঝা যায় বলো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখন দেখো এখানে একটা কথা বলছি, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ত্বরণ, ত্বরণকে আমি এ দ্বারা প্রকাশ করলাম এ। দেখো, হ্যাঁ, ত্বরণ সরণের সমানুপাতিক। কোন সরণ? সাম্যাবস্থান থেকে সরণ এর সমানুপাতিক এবং বিপরীতমুখী। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছি আমি এখানে বিপরীতমুখী। তাহলে এটা ছিল আমাদের সিম্পল হারমোনিক মোশনের বৈশিষ্ট্য। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো জানো, একটু সামনে যাই আমরা। এখন দেখো, এখন কি বলছে দেখো। আচ্ছা, এখানে অনেক কথা বলা আছে দেখো। এখন আচ্ছা আমি একটু ই করি, স্লাইডে বুঝাই দিই, দেখো আলাদা করে বুঝাই। এখন দেখো, তোমাকে ঝোলানো হয়েছে বা একটা বস্তুকে ঝোলানো হয়েছে, এই বস্তুর ওজন আছে না? ওজন সবসময় খাড়া নিচের দিকে কাজ করে, এটা ওজন। এখন এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, টেনে নিয়ে আসলাম, ঠিক আছে? দেখো এই যে এই কোণটা, এটা হচ্ছে থিটা। যখন ওজনটা তুমি বস্তুটাকে ঝুলাইছো, তখন তার বিপরীত মুখে একটা টান বল কাজ করবে, সেটাকে বলছি টি। বুঝো? এখন বস্তুটা যখন তুমি এখানে নিয়ে আসছো, তখন ওজন কোন দিকে? তখনও কিন্তু ওজন নিচের দিকেই, এমজি। বুঝছো? তখন ওজনটা আমাদের নিচের দিকেই। দেখো, এখন আমি যদি এটাকে একটু বর্ধিত করি, সুতার টান কিন্তু এদিকে, হ্যাঁ, তাহলে এই কোণ আর এই কোণটা কি অনুরূপ মনে হচ্ছে না? হ্যাঁ, ওটা থিটা হলে এটাও থিটা। এখন এই এমজি কে বা ওজনটাকে যদি আমি দুটা উপাংশে ভাগ করি, তাহলে এদিকের উপাংশটা হবে কি? এমজি কস থিটা। এই বরাবর যে উপাংশটা পাবো তুমি, এই বরাবর, আমি একটু বড় করে দেখাচ্ছি আর কি। দেখো বেশি বড় হয়ে গেছে তাই না? দেখো এই বরাবর যে উপাংশটা, সেটা কি বলতো? এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। বুঝছো? এখন এই এমজি কস থিটার কাজ কি, এমজি সাইন থিটার কাজ কি? এমজি কস থিটাটা এই যে সুতার টান আছে, টান বলের যোগান দিচ্ছে এখানে। তাহলে সুতার টান কি বোঝাচ্ছে? সুতার টান হচ্ছে এমজি কস থিটা। বুঝছো? সুতার টান, সুতার টান, সুতার টান টি সমান এমজি কস থিটা। ওকে, আর এই যে এমজি সাইন থিটা, এর কাজ কি দেখো? এই এমজি সাইন থিটা হচ্ছে সাম্যাবস্থান অভিমুখী বল, হ্যাঁ, বা প্রত্যয়নী বল। সাম্যাবস্থান অভিমুখী বল বা প্রত্যয়নী বল বলা হয় এটাকে। সাম্যাবস্থান অভিমুখী বল, অভিমুখী বল বা প্রত্যয়নী বল। দেখো, প্রত্যয়নী, প্রত্যয়নী, প্রত্যয়নী বল, এটাকে আমরা কি বলছি? এফ সমান এমজি সাইন থিটা। বোঝা গেছে এই পর্যন্ত? এ পর্যন্ত বোঝা গেছে? এ পর্যন্ত বুঝতে পারছো? তাহলে আসো পরের স্লাইডটাতে আমরা যাই। কি বলছে দেখো, যে কথাগুলো বলছি সবগুলো এখানে লেখা আছে, হ্যাঁ, সবগুলো এখানে লেখা আছে। দেখো এখন একটা কথা বলছিলাম, ত্বরণ সরণের সমানুপাতিক, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ভাইয়া ত্বরণ যদি সরণের সমানুপাতিক হয়, অবশ্যই অবশ্যই বলটাও ত্বরণের সমানুপাতিক, সরণের সমানুপাতিক। কারণ কি, আমাদের বলের মধ্যে তো কি আছে বলতো? বলের মধ্যে কি ত্বরণ আছে না? দেখো বলের মধ্যে আমাদের ত্বরণ আছে। ত্বরণ যদি সরণের সমানুপাতিক হয়, তাহলে বলটাও কি হবে? আমাদের সরণের সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী। বুঝছো? এখান থেকে আমাদের সমানুপাতিক উঠাই দিয়ে কি আসে? এই সূত্রটা আসে। বোঝা গেছে? বোঝা গেছে? দেখো এখানে কোনটা কি বোঝাচ্ছে? কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এক্স মানে সাম্য অবস্থান থেকে সরণ। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো, এইটুকু বুঝতে পারছো তোমরা। আসো, কি বলছো দেখো, একটা প্রশ্ন দিচ্ছে দেখো, চিত্তে কোন অবস্থানে বল সর্বোচ্চ? কোন অবস্থানে বল সর্বোচ্চ? দেখো তিনটা অবস্থান দেওয়া আছে, এ একটা অবস্থান, বি একটা অবস্থান, সি অবস্থান। কোন অবস্থানে বল সর্বোচ্চ বলো তো দেখি, বলো। হ্যাঁ, যে এ ইউনিটও কভার হবে, সমস্যা নেই। এ ইউনিট কভার হবে, সবই কভার হবে ভাইয়া। দেখো সবই কভার হবে। কোশ্চেনটা করো, দেখো এই প্রশ্নটা সলভ করো।
দেখি, সলভ করতে থাকো। বলো বলো, উত্তর বলো, কমেন্ট দেখতে পারি না ভাইয়া, তুমি কমেন্ট করতেছো? দেখো কি বলছে, আমাদের প্রশ্নটা কি বলছে, চিত্রের কোন অবস্থানে বল সর্বোচ্চ? আমরা একটু আগে দেখছি না, বল সরণের সমানুপাতিক। কোথেকে আসছিল এখানে? ত্বরণ যেহেতু সরণের সমানুপাতিক ছিল এবং বিপরীতমুখী ছিল, তাহলে বলটাও সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে। তার মানে যে অবস্থানে সাম্যাবস্থান থেকে সরণটা তোমার বেশি, সেই অবস্থানে বলটাও বেশি। এখন দেখো অবস্থান তিনটা, 1 2 3, তিনটা অবস্থান এ বি সি। এখন কোন জায়গায় আমাদের সাম্যাবস্থান থেকে সরণটা বেশি? সাম্যাবস্থান বলতে কোনটা বোঝাচ্ছে? এটা সাম্যাবস্থান, এটা সাম্যাবস্থান। এখন এই সাম্যাবস্থান থেকে সরণ, এটা এটা দেখো, এটাও সরণ আর এটা তো সরণ নাই, তাহলে এই অবস্থানে আমাদের সরণটা বেশি। সরণ, সরণ ম্যাক্সিমাম, তাই তো, সরণ এক্স ম্যাক্সিমাম সিতে, সুতরাং সিতে এফও বেশি। বুঝতে পারছো? বুঝা গেছে? উত্তর কোথায় বলো তো? সি অবস্থানে, সি অবস্থানে হবে। ওকে, পরে আসো, দেখো কি বলছে দেখো। এখন সরল ছন্দিত স্পন্দন গতির ব্যবকরণীয় সমীকরণ, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো সরল ছন্দিত গতির যে ব্যবকরণীয় সমীকরণ আছে, সেই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট। দেখো সমীকরণটা কি? ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0। এখন এখানে যে দেখো ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার, এর যে সহগ, এর সহগ অলওয়েজ 1 হবে, এর সহগ সবসময় 1 হবে। যদি 1 না থাকে, কোনো কিছু দ্বারা গুণ বা ভাগ করে তুমি 1 করে নিবা। এই কথাগুলো লেখা আছে দেখো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সহগ সবসময় 1 হবে, আর না হলে 1 কিছু দ্বারা ভাগ বা গুণ করে আমরা ঠিক করে নিব, 1 করে নিব। বুঝছো? এখন এখানে ওমেগা দ্বারা কি বোঝাচ্ছে? ওমেগা হচ্ছে আমাদের কৌণিক বেগ। দেখো ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ বা কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক ওমেগা। সূত্র কি? দেখো এপাশে লিখে দিই, দেখো এপাশে লিখে দিই আমি, ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কে ডিভাইডেড বাই এম। তাহলে ওমেগা কি? ওমেগা সমান রুট ওভার কে ডিভাইডেড বাই এম। আর ওমেগা মানে কি লেখা যায়? 2 পাই ডিভাইডেড বাই টি লেখা যায়। এখন 1 বাই টি মানে কি? এফ। তাহলে কি লেখা যায়? 1 বাই এফ ও লেখা যায়। বুঝতে পারছো? বুঝছো? এখানে আরেকটা সূত্র দেওয়া যায় না? সরি কি লিখলাম এখানে আমি? 2 পাই এফ লেখা যায়, 2 পাই এফ। আরেকটা কি লেখা যায় বলো তো? 2 পাই এন ডিভাইডেড বাই 2 পাই এন ডিভাইডেড বাই স্মল টি। বুঝছো? এটা হচ্ছে আমাদের কিসের সমীকরণ বলো? কিসের সূত্র? কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কের সূত্র। ইম্পর্টেন্ট। পরে আসো, দেখো দেখো একটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা কি? দেখো 4d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 100x সমান 0। এখন এটা থেকে আমরা কি কি বের করতে বলছে? দেখো কৌণিক কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক কত, শুধু কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত, এই তিনটা জিনিস বের করো তো। পর্যায়কাল কত, এই তিনটা জিনিস বের করো। কৌণিক কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক কত হবে, আর কি পর্যায়কালটা কত হবে, তিনটা জিনিস বের করো। আমি একটু আগে বলছি না, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এর যে সহগটা, এই সহগটাকে সবসময় 1 করতে হবে। এখন আছে কত? 4। তাহলে আমরা কি করবো বলতো? 4 দ্বারা ফুল ইকুয়েশনটাকে ভাগ করে দিব। ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার আমি যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে এরকম আসে, প্লাস কত এখানে আসে? 25 এক্স ইজ ইকুয়ালস টু 0। এখন মেইন যে সূত্র ছিল ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0, এই দুটো ইকুয়েশন আমরা মিলাবো, দেখো এখন এই যে ওমেগা স্কোয়ার এখানে ছিল, এখন ওমেগা স্কোয়ার জায়গায় কে? 25 তাই না? এখন তাহলে কি লিখবো দেখো আমি, ওমেগা স্কোয়ার সমান কি? 25। আমাদের বের করতে বলছে কি? কৌণিক কম্পাঙ্ক। এখন কৌণিক কম্পাঙ্ক আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, তাহলে ওমেগা সমান কি? ওমেগা ইজ ইকুয়ালস টু শুধুমাত্র 5। একটা উত্তর পেয়ে গেছি আমরা। 2 নম্বর আসো, দেখো 2 নম্বর কি বলছে? কম্পাঙ্ক বের করতে বলছে। আমরা কি জানি? ওমেগা সমান 2 পাই এফ। এখন এফ মানে কি? এফ মানে ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই। এখন ওমেগার মান হচ্ছে আমাদের 5 ডিভাইডেড বাই 2 পাই, মানে কত বলতো? 2.5 পাই, 2.5 পাই। বুঝতে পারছো? 2.5 পাই, 2.5 পাই। বুঝছো? পরে আসো, দেখো কি বের করতে বলছে? পর্যায়কাল কত? আমরা কি জানি? পর্যায়কাল কি বলতো? পর্যায়কাল টি ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, তাই না? ওমেগা সমান যদি 2 পাই ডিভাইডেড বাই টি হয়, তাহলে টি সমান কি? ওমেগা ডিভাইডেড বাই 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, 2 পাই ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। বুঝতে পারছো? বোঝা গেছে?
ওকে, পরে আসো দেখো, পরে দেখো কি বলছে। আচ্ছা, পর্যায়কাল সংক্রান্ত দেখো, সরল দোলকের পর্যায়কাল, সরল দোলকের পর্যায়কাল শুরুতে আমরা আলোচনা করবো। দেখো এখন সরল দোলকের পর্যায়কাল, পর্যায়কাল কি দেখো তো, পর্যায়কাল। আচ্ছা, তার আগে আমি বলি পর্যায়কাল বলতে বিষয়টা আসলে কি বোঝাচ্ছে। দেখো এই পাশে লিখে দিই, একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল। একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে, একটা একটা আচ্ছা, মুখে মুখে বললাম, একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল। যদি দেখো n সংখ্যক অ্যান্টি স্পন্দন দিতে সময় লাগে টি, তাহলে একটা দিতে কি সময় লাগবে, একটি স্পন্দন দিতে সময় লাগবে কতটুকু বলতো ভাইয়া, টি ডিভাইডেড বাই n না? হ্যাঁ, এটাকে আমরা কি বলবো, পর্যায়কাল বলবো। তাহলে টি সমান কি লেখা যায়, টি ডিভাইডেড বাই n। বুঝতে পারছো, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। ওকে, এখন দেখো পর্যায়কালে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে। একটু আগে আমরা দেখছিলাম কৌণিক বেগ, এখন কৌণিক বেগের থেকে আমরা পর্যায়কালে সবগুলো সূত্র নিয়ে আসতে পারবো। টি সমান 2π ডিভাইডেড বাই ওমেগা। এখন ওমেগার জায়গায় কি ছিল, রুট ওভার কে ডিভাইডেড বাই এম। তাহলে এখান থেকে যদি উল্টাই দেই তাহলে কি আসে বলো তো ভাইয়া, রুট ওভার এম ডিভাইডেড বাই কে, তাই না? 2π ইন্টু রুট ওভার এম ডিভাইডেড বাই কে। দেখো 2π ইন্টু রুট ওভার এম ডিভাইডেড বাই কে, বুঝছো? তারপর কি লেখা আছে, এই সূত্রটা লেখা যায়। হ্যাঁ, অনেকগুলো সূত্র নিয়ে আসতে পারবো আমরা, তোমরা সবকিছু দেওয়া আছে, জাস্ট দেখে নিবা, জানো তোমরা দেখে নিও। হ্যাঁ, সব দেওয়া আছে এখানে। আসো আমরা কোশ্চেনে চলে যাই। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন, দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে মনে হয়। দেখো একটা ফাংশন দিচ্ছে এফ অফ এক্স মাইনাস ভিটি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলে সমীকরণটির নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য। ফাংশনটা দেখো কি বলছে, এফ অফ এক্স মাইনাস ভিটি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলে সমীকরণটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোনটির ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেখো দেখো উত্তর করতে দেখি, ফাংশনটা লিখি আমি, এফ অফ এক্স মাইনাস ভিটি। দেখো এটা অনেকভাবে করা যায়, হ্যাঁ অনেকভাবে করা যায়। আমি একটা একদম সিম্পল ওয়েতে করে দিচ্ছি, কোশ্চেনটা সিম্পল ওয়েতে করে দিচ্ছি, একদম কনসেপচুয়াল একটা ম্যাথ। আচ্ছা বলতো এক্স মানে কি বোঝাচ্ছে, সরণ, রাইট? সরণ বোঝাচ্ছে। এখন সরণের একক কি, মিটার, মাইনাস লিখলাম। এখন ভি মানে কি বোঝাচ্ছে, বেগ, ভি মানে কি বেগ। এখন বেগের একক কি, মিটার পার সেকেন্ড, বেগের একক। এখন টি, টি মানে কি বোঝায়, সময় বোঝায়, সময়ের একক কি, সেকেন্ড। দেখো এই সেকেন্ড ইনভার্স এবং সেকেন্ড দুটো কেটে যাচ্ছে, আমার থাকতেছে কি এম মাইনাস এম। এখন এম মাইনাস এম মানে কত, জিরো, রাইট? জিরো। এখন দেখো এটা যদি জিরো হয়, এই রাশিটা জিরো হয়, তাহলে টোটালটাই জিরো। এখন টোটালটাই জিরো মানে কি, এটা একটা স্থির বস্তু কোণা বোঝাচ্ছে, একটা স্থির বস্তু কোণার ক্ষেত্রে প্রযোজ্য বোঝাচ্ছে। বুঝতে পারছো, বোঝা গেছে? বোঝা গেছে? আসো পরে আসো, দেখো সরল দোলক। আচ্ছা, যেটা বলতেছিলাম, সরল দোলকের ক্ষেত্রে আমরা একটা পর্যায়কাল বের করবো। দেখো সরল দোলকের পর্যায়কাল, সরল দোলকের ক্ষেত্রে আগে আলোচনা করি। দেখো এটা ধরো একটা দৈর্ঘ্য বা সুতা, এল ধরনের একটা সুতা, এল ধরনের একটা সুতা, এখানে তুমি একটা বস্তু ঝুলাইছো, যেটাকে আমি বব বলছি, বব। এখন এই ববের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, ববের ব্যাসার্ধ স্মল আর, বুঝছো, স্মল আর। এখন এখান থেকে তাহলে এই টোটাল দূরত্বটা কতটুকু, দূরত্বটা কতটুকু, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল। এই ক্যাপিটাল এল সমান কত, দেখো তো এইটুকু সুতা হচ্ছে এল, এল এর পরে আবার কি, ববের ব্যাসার্ধ। তাহলে এখানে কি লিখতে পারবো আমি, এল প্লাস আর, তাই না? তাহলে কার্যকরী দৈর্ঘ্য, দেখো এল ইজ ইকুয়ালস টু এল প্লাস আর। দেখো এই এলটা হচ্ছে কি আমাদের স্মল এল, যেটা সেটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, আর টোটাল যে ক্যাপিটাল দৈর্ঘ্য, ক্যাপিটাল এল লিখছি, এটা হচ্ছে আমাদের টোটাল কার্যকর দৈর্ঘ্য যেটা, সেটা। ওকে, বুঝো? দেখো এখন কি বলছে, কার্যকর দৈর্ঘ্য এল প্লাস আর, এটা লাগে না। আর আমরা সরাসরি সূত্রে চলে যাবো। দেখো সূত্রে চলে যাবো। দেখো এল ও জি, প্রথম সূত্র, সরল দোলকের প্রথম সূত্র কি, এল ও জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে প্রতিটি দোলকের জন্য সমান সময় লাগবে, সমান সময় লাগবে, সমান সময় লাগবে। যদি এল এবং জি কনস্ট্যান্ট হয়, এল এবং জি কনস্ট্যান্ট হলে প্রত্যেকটা দোলকের জন্য সমান সময় লাগবে, প্রত্যেকটা দোলকের জন্য সমান সময় লাগবে। এখন দেখো এক্ষেত্রে আমাদের সূত্রটা কি আসবে, টি ইজ ইকুয়ালস টু 2π রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এখানে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, এল মানে কি কার্যকরী দৈর্ঘ্য, একটু আগে বলছি, জি মানে অভিকর্ষজ ত্বরণ, টি মানে হচ্ছে পর্যায়কাল। ওকে, এটা ছিল প্রথম সূত্র। দেখো দ্বিতীয় সূত্র দেওয়া, দেখো দ্বিতীয় সূত্র কি, এটা দৈর্ঘ্যের সূত্র বলা হয়। এগুলো একটু মনে রাখো। হ্যাঁ, জাবির ইউনিভার্সিটিতে জাবির এ ইউনিটে সরাসরি দিয়ে ফেলতে পারে, কি বোঝায় সেটা। দেখো দ্বিতীয় সূত্রটা কি, দৈর্ঘ্যের সূত্র। এখন যদি জি কনস্ট্যান্ট হয়, এখন জি কনস্ট্যান্ট হলে কি লিখতে পারবো আমরা, দেখো আমরা একটা সূত্র থেকে নিয়ে আসতে পারি, 2π রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এখন জি কনস্ট্যান্ট হলে আমাদের থাকে কি, টি আর এল থাকে, তাহলে এই সম্পর্কটা আসতেছে আমাদের, বুঝছো?
জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি, ওভারভিউ করে দিচ্ছি, পরে আসো সবগুলো একসাথে দেখাচ্ছি আমি। পরে দেখো তৃতীয় সূত্র, এটাকে বলছি আমি ত্বরণের সূত্র। এখন তোমার যদি দৈর্ঘ্যটা, কার্যকর দৈর্ঘ্য কনস্ট্যান্ট হয়, তাহলে কি থাকবে সূত্রে আমাদের? এটা 1, হ্যাঁ এটা 1, ঠিক আছে, এরকম থাকতেছে। এটা একটু ভুল করছে। দেখো টি সমানুপাতিক 1/√/g। এখন এখান থেকে যেহেতু আমাদের ত্বরণের সাথে সময়ের সম্পর্ক হচ্ছে বা পর্যায়কালের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে আমি লিখতেই পারি T2/T1 সমান √G1/G2। বুঝছো? বুঝা গেছে? আসো পরে পরে দেখো কি করছে। এখন দেখো সরল দোলকের চতুর্থ সূত্র বা ভরের সূত্র। ভরের সূত্র এটা তোমাদের একটু প্যাচ দিয়ে দেয়, তোমরা ধরতে পারো না। এই কোশ্চেনটা তোমাদের একটু পেঁচাই দেয়, তোমরা ধরতে পারো না। কি বলছে দেখো, বলছে কি দেখো, এল এবং জি দুটাই যদি কনস্ট্যান্ট হয়, আমাদের টির ফর্মুলা কি ছিল? টি ইজ ইকুয়ালস টু 2π√L/G। এখন জি এবং এল, দৈর্ঘ্য এবং ত্বরণ দুটাই কনস্ট্যান্ট হলে কি বলা যায় দেখো, ত্বরণকাল, ববের ভর, ব্যাসার্ধ, হ্যাঁ আয়তন, উপাদান কোনটার উপরই নির্ভরশীল নয়, নির্ভর করে না, নির্ভরশীল নয়, হ্যাঁ নির্ভরশীল নয় বা নির্ভর করে না। বুঝতে পারছো? যখন আমাদের এল এবং জি দুটাই কনস্ট্যান্ট হবে, তখন ভর, আয়তন, উপাদান এগুলোর উপর ডিপেন্ড করে না। কি ডিপেন্ড করে না? পর্যায়কালটা। এটা ইম্পর্টেন্ট, বুঝছো? এখানে একটু ভুল ছিল স্লাইডে, নির্ভরশীল নয় আর কি। বুঝছো? বুঝতে পারছো? বুঝা যায়? আসো পরে আসো দেখো, পরে আসো দেখো সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক আমি কোশ্চেন সলভ করাবো, সব কোশ্চেন সলভ করাবো। দেখো সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক কি? যে দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, যে দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। দেখো 2 সেকেন্ড মানে কি? দেখো আবার এইভাবে বলা যায়, 1 সেকেন্ডে একটা দোল দেয়, 1 সেকেন্ডে একটা অর্ধ দোল দেয়, 1 সেকেন্ডে একটা অর্ধ দোল দেয়, অর্ধ দোলন দেয় বা অর্ধ দোলন সম্পূর্ণ করে। বুঝতে পারছো? দেখো কি বলছে, সেকেন্ড দোলকের কি পর্যায়কাল 2 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কি করতেছে? একটা অর্ধ দোলন দিবে, একটা অর্ধ দোলন দিবে। এখন দেখো আমাদের সেকেন্ড দোলকের ক্ষেত্রে পর্যায়কাল পাইলাম, কম্পাঙ্ক বের করতে পারবো না? আমরা কম্পাঙ্কের ফর্মুলা কি জানি বলতো? F = 1/t। এখন টি এর জায়গায় যদি আমরা 2 বসাই, পর্যায়কাল 2 ছিল, কত আসতেছে আমাদের? 0.5 হার্জ। ওকে, বুঝতে পারছো? আসো দেখো, দেখো এখানে আর কিছু কথা আলোচনা করে দিই আমি। দেখো দেখো এখন দেখো একটা সরল দোলক, মাত্রই বললাম সেকেন্ড দোলক, একটা সেকেন্ড দোলক 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়। ভালো করে দেখো, 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়। এখন যেটা পড়াচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভুল করো। দেখো 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয় কিন্তু, হ্যাঁ। এখন দেখো তাহলে আমাদের একদিন, 1 ডে, একদিন সমান কত বলো তো? একদিন সমান কত সেকেন্ড বলো তো দেখি, বলো একদিন সমান কত সেকেন্ড বলো? একদিন সমান, ক্লিয়ার আছে না? সব তো ক্লিয়ার? সব তো ক্লিয়ার ভাইয়া? আচ্ছা দেখো কি বলছে, আমি কি বললাম, একদিন সমান কত সেকেন্ড? একদিন সমান কত? 86,400 সেকেন্ড, রাইট? 86,400 সেকেন্ড। এখন একটা জিনিস ইম্পর্টেন্ট, দেখো মনোযোগ দাও। মাত্রই দেখছি সেকেন্ড দোলক 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়। তাহলে দেখো 86,400 সেকেন্ডে কয়টা অর্ধ দোলন দিবে বলো তো? কয়টা অর্ধ দোলন দিবে? 86,400টাই, 400টি অর্ধ দোল দিবে, অর্ধ দোলন দেয়। বুঝো? দোলন দেয়। কি বলছি আমি? দিনের ক্ষেত্রে বলেছি। একদিন যেহেতু 86,400 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে একটা যদি দেয়, তাহলে এত সেকেন্ডে এতটা দিবে। এখন দেখো, এখন যদি তোমার সরল সেকেন্ড দোলকটা ধীরে চলে, ধীরে চলে, দেখো ধীরে যদি চলে, ধীরে চলে, সেকেন্ড দোলক ধীরে চললে, সেকেন্ড দোলক ধীরে চললে কি হবে বলতো? সেকেন্ড দোলক ধীরে চলে আমাদের পর্যায়কালের পরিবর্তনটা কি আসবে? দেখো বললাম এক্স সেকেন্ড ধীরে চলতেছে, এক্স সেকেন্ড, এক্স সেকেন্ড, এক্স এর জায়গায় যে কোনো মান হইতে পারে, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড বলতো। এখন সেকেন্ড দোলক যদি ধীরে চলে, তাহলে আমাদের দোলন কয়টা দিবে? 86,400 সেকেন্ডে আমাদের কি এতগুলো দোলন দিতে পারবে? পারবে না, কিন্তু এর চেয়ে কম দিবে। বোঝার চেষ্টা করো, এই সরল দোলক যদি ধীরে চলে, 86,400 সেকেন্ডে স্বাভাবিক অবস্থায় এতগুলো দোলন দিত, এখন যদি ধীরে চলে তাহলে অবশ্যই এতটার কম দোলন দিবে। এটা তো বোঝো, এটা তো বোঝো নাকি? দেখো আমি তাহলে কি বলতে পারি, ধীরে চললে দোলন দেয়, 1 সেকেন্ড যদি ধীরে চলে তাহলে দোলন কতটুকু দেয়? দেখো দোলন দেয় 86,000
400 মাইনাস এক্স এতটা দোলন দিবে, এতটি, তাই না? এতটি ধীরে চললে এতটি দিবে। এখন যদি এক্স সেকেন্ড দ্রুত চলে, এক্স সেকেন্ড দ্রুত চললে কি হবে দেখো, এক্স সেকেন্ড দ্রুত চললে কি হবে? এখন এক্স সেকেন্ড দ্রুত চললে কি হবে? অবশ্যই এর চাইতে বেশি দোলন দিবে, বেশি দোলন দিবে। তাহলে আমাদের দোলন সংখ্যা কত হবে? 86,400 প্লাস এক্স এতটি, এতটি। বুঝতে পারছো এতটুকু? বুঝছো? তাহলে আমাদের দেখো এখান থেকে পর্যায়কাল কত হবে। দেখো ধীরে চললে দোলন যদি এত হয় তাহলে পর্যায়কাল কত? টি প্রাইমটা কত বলো তো? টি প্রাইমটা কত বলো? দেখো আমি সূত্র লিখে দিচ্ছি সরাসরি, 86,400 মাইনাস ডিভাইডেড বাই 86,400 মাইনাস এক্স ইন্টু 2। এই টুটা কোনটা? স্বাভাবিক অবস্থায় যে পর্যায়কাল ছিল সেটা। এখন একটু পরে তোমাদের একটা প্রশ্ন করবো, তার আগে এটার পর্যায়কালটাও লিখে ফেলি আমি। দেখো টি প্রাইম সমান 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস এক্স ইন্টু 2। বুঝছো? দেখো ধীরে চললে এই সূত্র দিব, দ্রুত চললে এই সূত্র দেবো। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে 86,400 আমি ইউজ করছি, 86,400 ইউজ করছি। দেখো এই মানটা তোমার যদি দৈনিক না বলে বললো হচ্ছে 12 ঘন্টায়, তাহলে কি করবো? 12 ঘন্টাকে তুমি সেকেন্ডে কনভার্ট করে এখানে বসাই দিবো, উপর নিচ দু জায়গায় আর কি। তোমাকে যদি বলে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টাকে তুমি সেকেন্ডে কনভার্ট করবা, মানে 36 উপরে বসাবা নিচেও বসাবা। তোমার যদি বলে 1 মিনিটে, তাহলে উপরে 60 সেকেন্ড নিচে 60 সেকেন্ড। আমার কথা কি বুঝছো? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? বলো তো, বুঝছো এতটুকু? এখন দেখো একটু নজর দাও, দেখো এই জায়গায় পর্যায়কাল কত বলো তো? পর্যায়কাল কি 2 এর চেয়ে বড় নাকি 2 এর চেয়ে ছোট? পর্যায়কাল কি 2 এর চেয়ে বড় নাকি 2 এর চেয়ে ছোট? এই জায়গায় দেখো লবের চেয়ে হর ছোট, লবের চেয়ে হর যদি ছোট হয় তাহলে ভাগফলটা 1 এর চেয়ে বড় আসবে। এখন 1 এর চেয়ে বড় কোনো সংখ্যার সাথে তুমি 2 গুণ করলে কত হবে বলো তো? অবশ্যই 2 এর চেয়ে বড় কিছু হবে। তাহলে এই জায়গায় পর্যায়কালটা হচ্ছে আমাদের কত? কত? 2 এর চেয়ে বড়। ওকে, এখন এই জায়গায় আসো, দেখো তোমার লবের চাইতে হর ছোট, সরি লবের চেয়ে হর বড়। এখন লবের চেয়ে হর বড় হলে ভাগফলটা 1 এর চেয়ে ছোট আসবে। এখন 1 এর চেয়ে ছোট একটা সংখ্যার সাথে তুমি যদি 2 দ্বারা গুণ করো, তাহলে মানটা আরো ছোট হবে, 2 এর চেয়ে ছোট হবে। তাহলে তাহলে এই জায়গায় কি বলতে পারি আমি? পর্যায়কালটা দেখো এখানে লিখতেছি আমি, পর্যায়কাল টি প্রাইমটা 2 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে ছোট। 2 এর চেয়ে ছোট মানে কি? আরো ধীরে চলবে। বুঝতে পারছো? এই দুটো কথা বুঝতে পারছো কিনা বলো তো? এই দুটো কথা বুঝছো কিনা তোমরা? বুঝছো এই দুটো কথা? ওকে, আসো পরে আসো। দেখো এখন আমরা কোশ্চেনে যাই। দেখো একটা কোশ্চেন দিচ্ছি, দেখো কি বলছে? একটি সরল দোলকের দোলনকাল টি, দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে পরিবর্তিত দোলনকাল কত হবে? খুবই সহজ কোশ্চেন। টি ইজ ইকালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। ওকে, একটি সরল দোলকের দোলনকাল টি, দোলকটির দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, দুই গুণ করা হয়েছে, এখন কি হবে? পরিবর্তিত দোলনকাল বের করতে বলছে, দৈর্ঘ্য দ্বিগুণ করছে। তাহলে দৈর্ঘ্য ছাড়া বাকি সবগুলো আমরা সূত্র থেকে বার করে দিব। তাহলে আমার থাকে কি? শুধুমাত্র দেখো রুট ওভার এল, তাই না? এখন দৈর্ঘ্য কয় গুণ করছে? দ্বিগুণ। তাহলে এই এল এর জায়গায় জাস্ট 2 বসাবো তুমি। আমি টি2 বাই টি1 ইজ ইকুয়ালস টু রুট ওভার এল2 ডিভাইডেড বাই এল1 ওভাবে দেখালাম না, জাস্ট শর্টকাট করাচ্ছি আমি। এভাবে করলেই হয়। হ্যাঁ, রুট 2 মানে 1.41, এটাই হচ্ছে উত্তর আমাদের। বুঝছো? বোঝা গেছে? পরে আসো, দেখো দেখো সরল দোলকের এল বনাম টি লেখা চিত্রটি কেমন হবে? এল বনাম টি স্কয়ার, এল বনাম টি স্কয়ার। দেখো আমরা কি জানি? টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, রাইট? এখন বলো তো টির সাথে এল এর সম্পর্ক কি আমরা জানি? টি সমানুপাতিক রুট ওভার এল। আমি যদি বর্গ করে দেই, টি স্কয়ার সমানুপাতিক এল আসবে। এখন দেখো আমি যদি এলটাকে এ পাশে নেই, তাহলে এল সমানুপাতিক টি স্কয়ার লেখা যায়? হ্যাঁ যায়। এখন আমাদের বের করতে বলছে কি? এল বনাম টি স্কয়ার। দেখো গ্রাফের ক্ষেত্রে, লেখচিত্রের ক্ষেত্রে বেসিক হচ্ছে বনামের আগে যেটা থাকবে সেটা ওয়াই অক্ষে, বনামের পরের অংশটা হবে এক্স অক্ষে। তাহলে এই বরাবর কি হবে? এল, এদিকে কি আসবে? আমাদের টি স্কয়ার। এখন এখান থেকে দেখো এল এবং টি স্কয়ারের মধ্যে সম্পর্কটা কি? এখন এলটাকে আমি যেভাবে লিখি, এল ইজ ইকুয়ালস টু কে ইনটু টি স্কয়ার লেখা যায়? যায়। এখন এলটা তুমি কোন অক্ষে দিছো? ওয়াই অক্ষে না? তাহলে এর পরিবর্তে আমি ওয়াই লিখলাম। এটা কি? ঢালকে আমি এম দ্বারা প্রকাশ করলাম বা ধ্রুবককে। আর টি স্কয়ার এটা কি? এক্স অক্ষে দিছো না? হ্যাঁ, এক্স অক্ষে। তাহলে আমি কি বলতে পারি? ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স, মানে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। বুঝতে পারছো? মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো? আসো কি বলছো দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন, মেবি ঢাবিতে আসছে এটা। দেখো মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ মানে অভিকর্ষ ত্বরণ জি নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র একটি সরল দোলকের দৈর্ঘ্য এল পরিবর্তন করলো, দৈর্ঘ্যটা পরিবর্তন করছে। ওকে, আচ্ছা ভিন্ন ভিন্ন এল এর জন্য দোলকের দোলনকাল টি পরিমাপ করলো।
প্রশ্নটা আবার দেখো কি বলছে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ জি নির্ণয় করতে গিয়ে একটা ছাত্র আর কি, একজন ছাত্র কি করছে, দৈর্ঘ্যটাকে পরিবর্তন করছে। এখন ভিন্ন ভিন্ন এল এর জন্য দোলনকাল টি পরিমাপ করলো। খুবই সুন্দর। এখন বলছে কি দেখো, এবার সে টি স্কোয়ার বনাম এল লেখচিত্র থেকে ঢাল এস বের করলো। এখন টি স্কোয়ার বনাম এল লেখচিত্র থেকে সে ঢাল এস বের করছে। বের করতে বলছে জি এর মান কত। খুব সুন্দর একটা কোশ্চেন কিন্তু। একটু উঠাও প্রশ্নটা, উঠাও তোমরা, প্রশ্নটা উঠাও। দেখো প্রশ্নটা আবার পড়ো। দেখো, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ জি নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র একটি সরলদোলকের দৈর্ঘ্য এল পরিবর্তন করতেছে। একটা বস্তু পড়তেছে, এই অবস্থায় এর জি নির্ণয় করতে সে এলটা গিয়ে বারবার পরিবর্তন করতেছে, বুঝছো? এখন সে পরবর্তীতে দেখছে কি, দেখো টি স্কোয়ার ভার্সেস এল, এর যে ঢালটা হয়েছে আমাদের কত, এর ঢালটা সে বের করছে এস বের করছে। তোমার এখন বের করতে বলছে এই জি কত হবে সেটা। আসলে খুবই সুন্দর একটা কোশ্চেন, আমি সলভ করে দিচ্ছি। টি সমান 2π√L/জি, রাইট? এখন আমি যদি বর্গ করে দিই, দেখো টি স্কোয়ার সমানুপাতিক 4π² ইন্টু L/জি লেখা যায়? হ্যাঁ যায়। এরপর দেখো টি স্কোয়ার ভার্সেস এই এলটাকে আমি পাশে বার করে দিলাম, এল এই পাশে কি থাকে আমাদের 4π²/জি। এখন দেখো তো আমাদের ঢাল বলতে কি বোঝাচ্ছে, দেখো ঢাল বলছে কি বোঝাচ্ছে বলতো, ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। এখন এটা তুমি যদি গ্রাফে ইনপুট করো, এই জিনিসটা আমি একটু আগে বলছি, বনামের আগে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষে বসাবো, বনামের পরের অংশটা তুমি বসাও এক্স অক্ষে। তাহলে দেখো ওয়াই অক্ষে কে তোমার টি স্কোয়ার, দেখো ঢাল এম মানে কি ওয়াই ডিভাইডেড বাই এক্স না, এক্স অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ এক্স অক্ষের পরিবর্তন। এখন ওয়াই অক্ষে তুমি কাকে দিছো, টি স্কোয়ার কে, এক্স অক্ষে কাকে দিছো, এল কে। এখন এটাই তো ঢাল বুঝাচ্ছে, এটা কি ঢাল বুঝাচ্ছে না? হ্যাঁ বুঝাচ্ছে। এখন এই ঢালটিকে সে কত বলছে, দেখো এই ঢালকে সে বলছে এস দ্বারা প্রকাশ করছে। তাহলে এর পরিবর্তে এই টোটালটার পরিবর্তে তুমি কত বসাবা, এস বসাবা। এস সমান কি তাহলে লেখা যায় 4π² / জি। অতএব জি সমান কি হবে 4π² / s। এটাই হচ্ছে আমাদের উত্তর। বলো বুঝা গেছে কিনা, বলো প্রশ্নটা কি বুঝছো কিনা বলো। আমি এগুলো যদি সরাইও রাখি, জাস্ট এতটুকুতেই তোমাদের ব্যাখ্যা দিতে পারি। দেখো আমরা পর্যায়কালের ফর্মুলা জানি টি সমান 2π√L/জি। এখন রাশিটাকে আমি বর্গ করলাম, হ্যাঁ এই লাইনটা আসলো। এখন আমাদের একটা কথা বলছে, দেখো টি স্কোয়ার বনাম এল এর যে ঢালটা আসবে সেই ঢালটা কি এস দ্বারা সে প্রকাশ করছে। এখন এর পরিবর্তে যে এতটুকুর পরিবর্তে আমি এস লিখছি, তারপরে তুমি জাস্ট জিটাকে ভাগ করে দাও, এস দ্বারা ভাগ করে দাও, তাইলে আমাদের হয়ে যাচ্ছে। কথা কি বুঝছো কিনা বলো, কথা বুঝছো? বুঝা গেছে? ওকে আসো পরে আসো। দেখো কি বলছে পরে, কি বলছে দেখো, লিফটের ক্ষেত্রে দোলনকাল, তুমি যদি এখন একটা বস্তুকে লিফটের মধ্যে নিয়ে যাও, তাহলে তার দোলনকাল কত হবে, বা একটা সরল দোলকের দোলনকাল লিফটের মধ্যে কত হবে। দেখো লিফটের মধ্যে, দেখো আমি নিউটনের বলবিদ্যার চ্যাপ্টারে তোমাদের পড়াইছিলাম, লিফট যদি উপরে ওঠে তাহলে ত্বরণের কি চেঞ্জ আসবে, নিচে গেলে ত্বরণের কি চেঞ্জ আসবে, বা লিফটটা যদি সমবেগে চলে তাহলে ত্বরণের কি চেঞ্জ আসবে। দেখো তার আগে আমি পর্যায়কালের ফর্মুলাটা আরেকবার লিখে দিই, 2π√L/জি। দেখো নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে পড়ছো, একটা লিফট যদি এ ত্বরণে উপরে ওঠে তাহলে আমাদের ত্বরণের যে রাশিমালা আসে সেটা হচ্ছে জি প্রাইম ইজিক্যালস টু জি প্লাস এ। যদি এ ত্বরণের নিচে নামে তাহলে আমাদের ত্বরণের রাশিমালা হচ্ছে জি প্রাইম সমান জি মাইনাস এ। যদি লিফটটা সমবেগে চলে তাহলে দেখো আমাদের ত্বরণের রাশিমালাটা আসে কত, জি প্রাইম সমান জি। যদি তার ছিঁড়ে যায়, লিফটের তার ছিঁড়ে গেলে দেখো আচ্ছা সমবেগে চলে কোনো ত্বরণ থাকবে না, হ্যাঁ ছিঁড়ে গেলে কি হয় বলতো, জি ত্বরণে পড়বে তাই না, জি প্রাইম ইজিক্যালস টু জি। এটা কি ভুল লিখছে, বুঝছো? জি। এখন দেখো আমাদের দেখো লিফটের মধ্যে তুমি যদি একটা সরল দোলক নিয়ে যাও তাহলে প্রত্যেক মুহূর্তে আমাদের জির মান চেঞ্জ হচ্ছে। তুমি যদি উপরের দিকে যাও চেঞ্জ হবে, নিচের দিকে নামলেও চেঞ্জ হবে। এখন দেখো টির সাথে জি এর সম্পর্কটা কি, টির সাথে জি এর সম্পর্ক কি দেখো বর্গমূলের ব্যস্তানুপাতিক।
এখন ব্যস্তানুপাতিক হওয়ায় জি যদি তোমার বেড়ে যায় টি কমবে, জি যদি কমে যায় টি বেড়ে যাবে। এখন তুমি যখন উপরে উঠতেছো দেখো জির মানটা কি বেড়ে যাচ্ছে না, জি প্লাস এ মানে জির মানটা বেড়ে যাচ্ছে। এখন জির মান যদি বেড়ে যায়, জির মান বেড়ে যায় তাহলে টি, সরি, জির মান যদি বেড়ে যায় টি কমে যাবে, বুঝছো কিনা? জির মান বেড়ে গেলে টি কমে যাবে, তাহলে দেখো সেটাই হয়, জির মান বেড়ে যায় টির মান কমে যায়। দেখো যখন উপরের দিকে ওঠে জির মান মানে ত্বরণটা কমে যায়, অভিকর্ষ ত্বরণটা কমে যায়, আমাদের কি বেড়ে যাচ্ছে, পর্যায়কালটা বেড়ে যাচ্ছে। সরি, উল্টা বলছি, জি বেড়ে যাচ্ছে পর্যায়কাল কমে যাচ্ছে। এখন যখন তুমি নিচে নামতেছো জি কমে যাচ্ছে, জি কমলে কি হবে, টি বাড়বে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছো? এই দুটো জিনিস বুঝছো, কিনা? বুঝছো? এখন আসলে দেখো পৃথিবীর কেন্দ্রে এর মনে হয় আলোচনা আছে ভাইয়া, একটু পরে পাবো মনে হয়, দেখি। দেখো এটা আলোচনা আছে, দেখো পৃথিবীর কেন্দ্রে বা মহাকাশে ত্বরণ হচ্ছে আমাদের শূন্য, অভিকর্ষ ত্বরণ শূন্য। এখন ত্বরণ যদি শূন্য হয়, টি সমান 2π√L/g। এখন জির মান যদি 0 হয়, এখন তোমরা কি জানো, কোন একটা সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে ফলাফল যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিটি, অসীম। তাহলে পৃথিবীর কেন্দ্রে বা মহাকাশে তুমি যদি যাও, জি যেহেতু শূন্য, ত্বরণ যেহেতু শূন্য, সুতরাং আমাদের পর্যায়কালটা কি হয়ে যাচ্ছে, পর্যায়কালটা হয়ে যাচ্ছে অসীম। বুঝছো? বুঝতে পারছো? পর্যায়কালটা অসীম। দেখো এক্ষেত্রে দোলনটা কি হবে, দোলকটি থাকবে স্থির, এক্ষেত্রে দোলকটি থাকবে স্থির। এখন তোমাকে যদি কম্পাঙ্ক বের করতে বলে, কম্পাঙ্কের ফর্মুলা কি, এফ সমান 1/t। যেহেতু পৃথিবীর কেন্দ্রে বা মহাকাশে আমাদের পর্যায়কালটা অসীম হয়ে যাচ্ছে, তাহলে তুমি এই জায়গায় কি লিখবা, টির জায়গায় কি লিখবা, অসীম। এখন কোন একটা সংখ্যাকে তুমি যদি ইনফিনিটি বা অসীম দ্বারা ভাগ করো, রেজাল্ট কি আসবে বলো তো? অবশ্যই শূন্য। পৃথিবীর কেন্দ্রে বা মহাকাশে তোমার পর্যায়কাল শূন্য, পর্যায়কাল অসীম, পর্যায়কালটা অসীম, আর কম্পাঙ্কটা হচ্ছে আমাদের শূন্য হার্টজ। বুঝতে পারছো? কথা বুঝা যায়? আসো দেখো, আচ্ছা তোমরা মহাকর্ষ চ্যাপ্টার পড়ছো, এখানে একটা কথা বলা আছে, দেখো মহাকর্ষ চ্যাপ্টারে তোমরা পড়ছো পৃষ্ঠে যে ত্বরণ, ত্বরণের ফর্মুলা কি ছিল, G=Gm/r², রাইট? এটা হচ্ছে পৃষ্ঠে ত্বরণের ফর্মুলা। পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা হচ্ছে এটা। আমি একটা পৃথিবী আঁকেছি, ধরে নাও পৃথিবী। এখন এই যে পৃষ্ঠ থেকে তুমি যত উপরে যাবা বা যত গভীরে যাবা, জি এর মানটা চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? জি এর মানটা কমে যায়। দেখো জি এর মান সর্বোচ্চ পাই আমরা পৃষ্ঠে থেকে তুমি উপরে যাও বা পৃষ্ঠ থেকে নিচে আসো, জির মানটা আমাদের কমতে থাকে, কমে যায়। এখন জির মান যদি কমে যায়, আমাদের পর্যায়কাল কি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, পর্যায়কাল বেড়ে যাবে। বুঝতে পারছো? এই কথাটা বলা আছে। দেখো পৃষ্ঠ থেকে উপরে বা নিচে গেলে জির মান কমবে, টির মান বাড়বে। বুঝছো ভাইয়া? জির মান কমবে, টির মান বেড়ে যাবে। বুঝা গেছে? আসো পরে দেখো সরণের সমীকরণ। আসো, সিম্পল হারমোনিক মোশনের সরণের সমীকরণটা আমি পাশে লিখে দিচ্ছি। দেখো সরণ x ইজিক্যালস টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে সরণের সমীকরণ। কোন সমীকরণ? সিম্পল হারমোনিক মোশনের সাম্যাবস্থান থেকে সরণ, মরণ না সরণ এটা। ওকে, x ইজিক্যালস টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এটা দ্বারা কোনটাতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে আমাদের বিস্তার, বিস্তার, হ্যাঁ বিস্তার। সাইনের পরের যে অংশ, সাইনের পরের অংশটাকে বলা হচ্ছে দশা। আর ওমেগাটির আকারে সাথে যেটা যোগ আকারে থাকবে, যোগ বা বিয়োগ আকারে থাকবে, ওমেগাটির সাথে যেটা যোগ বা বিয়োগ আকারে থাকবে সেটাকে বলা হচ্ছে আদি দশা। ওকে, আদি দশা। দেখো এখন যদি তোমার গতির শুরু সাম্যাবস্থান থেকে হয়, দেখো নিচে এখানে লিখি, গতির শুরু সাম্যাবস্থান থেকে হলে, গতির শুরু সাম্যাবস্থান থেকে হলে আমার আদি দশাটা হবে শূন্য, আদি দশা ডেল্টা শূন্য। যদি তাই হয় তাহলে আমাদের সমীকরণ কি আসতেছে, x ইজিক্যালস টু a sin ওমেগা টি। বুঝতে পারছো? এখন গতির শুরু যদি বিস্তার অবস্থান থেকে হয়, বিস্তার অবস্থান থেকে হলে দেখো গতির শুরু বিস্তার অবস্থান থেকে হলে, লেখা খুবই খারাপ। দেখো আমাদের আদি দশা হবে π/2,
π/2। এক্ষেত্রে আমাদের সমীকরণটা কি হবে? x = a sin ওমেগা টি, আদি দশার জায়গায় কত আসবে এখন? π/2 আসবে, π/2। বুঝছো ভাইয়া? এই জিনিসটা মনে রাখো, এরা পরীক্ষায় আসে, এমসিকিউতে সরাসরি আসে, এই দুটো জিনিস সরাসরি চলে আসে। গতি শুরু সাম্যাবস্থান থেকে হলে আদি দশা কত, গতি শুরু বিস্তার অবস্থান থেকে হলে আদি দশা কত হবে। বুঝতে পারছো? এই দুটো জিনিস বুঝছো? বুঝা গেছে? আসো এরপরে আসো, দেখো। আচ্ছা দেখো, এটা আমাদের ছিল সরণের সমীকরণ। এখন দেখো, এখান থেকে তুমি যদি ম্যাক্সিমাম সরণটা পেতে চাও, ম্যাক্সিমাম সরণ পেতে চাও, দেখো। আচ্ছা, বেগের ফর্মুলাকে লিখে দিই। বেগ, সিম্পল হারমোনিক মোশনের বেগ, বেগ। দেখো, বেগের ফর্মুলা আমরা কেমনে পাবো? তুমি যদি সরণকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করো, বেগ পাবা। বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে বেগ পাই। আমরা মাত্রই সরণের সমীকরণটা দেখছি না? x = কি বলতো? a sin ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝছো? এখন সময়ের সাপেক্ষে তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো, আমি একবার লিখে দিচ্ছি, দেখো, সাইন করলে আসবে কি? cos, তাই না? a cos ওমেগা টি প্লাস ডেল্টা, এটুকু আমার করতে হবে, তাহলে ওমেগা এটা আসবে আর কি। আমি একবার লিখে দিলাম, b = ওমেগা a cos ওমেগা টি প্লাস ডেল্টা। সময় নষ্ট করার দরকার নাই। এখন দেখো, বেগের একটা ফর্মুলা তুমি পাইলা, আরেকটা ফর্মুলা আছে, দেখো, v = ওমেগা ইন্টু √a² - x², একটা ফর্মুলা আছে। বুঝছো ভাইয়া? দেখো, বুঝো কিনা দেখো, বুঝতে পারো কিনা, বুঝা যায়? দেখো, এ পর্যন্ত বুঝছো কিনা তোমরা বলো, এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? বুঝছো? এখন দেখো, এটা আমাদের কি ছিল? বেগের সমীকরণ। এখন আসো দেখো, সিম্পল হারমোনিক মোশনের ত্বরণের সমীকরণ। সিম্পল হারমোনিক মোশনের ত্বরণ, আমি সবগুলো কোথায় দিচ্ছি দেখো। a = দেখো, আমরা a কেমনে পাই? বেগকে তুমি যদি সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করো, বেগকে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে তুমি ত্বরণ পাবা। আগে কি দেখলাম? তুমি সরণকে যদি সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করো, বেগ পাবা। এখন তাহলে আমাদের ত্বরণ দরকার, তাহলে সময়ের সাপেক্ষে আমি কি করব? আমি বেগকে একবার কি করব? ডিফারেন্সিয়েশন করব। ওমেগা a sin ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক লিখছি বলো তো? ঠিক কিন্তু লিখি নাই, কারণ কি, এটা কি বেগের রাশিমালা না, এটা সাইন হবে। সাইনের জায়গায় কি হবে? কজ হবে। ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এটাকে তুমি যদি কি করো? ডিফারেন্সিয়েশন করতে আসবে, একবার লিখে দিচ্ছি, ওমেগা² a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝছো? এটা হচ্ছে আমাদের ত্বরণের ফর্মুলা, ত্বরণ। এখন আমরা বেগ পাইলাম, ত্বরণ পাইলাম, সরণ পাইলাম। এখন আমাদের লাগবে সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ কি বলতো? সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ সরণ এবং সর্বোচ্চ ত্বরণ লাগবে। আসো কি জিনিসটা দেখি। দেখো, রাশিমালা, আমি এখানে গুছাই দিচ্ছি। রাশিমালা, কার রাশিমালা? সিম্পল হারমোনিক মোশনের রাশিমালা। ওকে, মানে সমীকরণ আর কি, রাশিমালা সমীকরণ। সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। আমি যদি প্রথমে আসি সরণ, x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, তারপরে দেখো ত্বরণ, বেগ, তারপর হচ্ছে ত্বরণ, তাই না? ত্বরণ। দেখো, বেগের ফর্মুলা কি? v = ওমেগা a cos ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, এখানে a সমান -ওমেগা² a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এই ছিল আমাদের কি? রাশিমালাগুলো। এখন আমাদের লাগবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা। ওকে, এখন দেখো, x এর ম্যাক্সিমাম মানটা কত, v এর ম্যাক্সিমাম মানটা কত, ত্বরণ a এর ম্যাক্সিমাম মানটা কত, সেই জিনিসগুলো লাগবে। ওকে, দেখো, একটা ট্রিক জাস্ট মনে রাখবা, যতগুলো সমীকরণ তুমি পাইলা সবগুলো থেকে তুমি সাইন থেকে শুরু করে শেষ পর্যন্ত বাদ দিয়ে দিবা। সাইন থেকে শুরু করে শেষ পর্যন্ত বাদ দিয়ে যতটুকু অংশ আমাদের বাকি থাকবে, সেটাই আমাদের সর্বোচ্চ সরণ বলো, বেগ বলো বা ত্বরণ, সেটা নির্দেশ করবে। ওকে, তাহলে দেখো, এখানে আমাদের সাইনের পরে কি এতটুকু বাদ দাও, কি থাকে আমাদের? এ থাকে। এখানে সাইন বা কজ, আর কি সাইন বা কজের পর থেকে তুমি বাদ দিবা, তাহলে এখানে কজ থেকে একটু বাদ দাও, কি থাকে আমাদের? ওমেগা এ। তারপরে এখানে সাইনের পর থেকে বাদ দিলে
মাইনাস ওমেগা স্কোয়ার, এই জিনিসটা আমাদের বাকি থাকতেছে, বুঝছো? এটা বাকি থাকতেছে। আসো পরে এই জিনিসগুলো এখানে বলা আছে বিস্তারিত, তোমরা একটু দেখে নিও। দেখো একটা কোশ্চেন দিচ্ছে, সরল ছন্দিত স্পন্দন গতি, হ্যাঁ, দুটি স্পন্দনত কণার সরণ যদি যথাক্রমে এত এবং এত হলে দশা পার্থক্য কত? দুটো ইকুয়েশন দিছে। দেখো একটা ইকুয়েশন হচ্ছে x1 ইজিক্যালস টু a sin ওমেগা টি, আরেকটা ইকুয়েশন দিছে সেটা হচ্ছে x2 a cos ওমেগা টি। দুটো ইকুয়েশন আমাদের বের করতে বলছে দশা পার্থক্য। দশা মানে কি? সাইনের পরের যে অংশ সেটাকে আমরা বলি দশা। তাহলে তুমি কি করবা, এই যে এই ইকুয়েশনটাকে তুমি সাইনে প্রথমে কনভার্ট করে নিবা। কেমনে নিবা? তোমরা ম্যাথ তো সবাই পড়ছো, দেখো কস থেকে সাইনে যাওয়ার জন্য কি করতে হয়, এরকম করি আমরা, তাই না? 90 যোগ করি আর কি, x2 পাইলাম। এখন দেখো এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন দেই, এটাকে 2 নম্বর ইকুয়েশন দেই, দেখো দুটারই আমরা সাইন আকারে নিয়ে নিচ্ছি, সরি এখানে সাইন হবে, হ্যাঁ সাইন হবে। দেখো সাইন, এখন দেখো এখানে দশা কি, সাইনের পরের অংশ দশা, এখানে দশা এটা, এখানে দশা কোনটা, এটা। এখন তুমি পরের দশা থেকে আগের দশা বা আগের দশা থেকে পরের দশা বাদ দিলেই তুমি দশা পার্থক্য পেয়ে যাও। পার্থক্য মানে কি? বিয়োগফল মাইনাস, তাহলে পরদশা পার্থক্য ডেল ফাই সমান কত? পাই বাই 2 প্লাস ওমেগা টি মাইনাস ওমেগা টি। তাহলে এই ওমেগা টি কেটে গিয়ে আমাদের থাকতেছে কত? পাই ডিভাইডেড বাই 2। একদম সহজ কোশ্চেন দেওয়া আছে, বুঝছো? একদম সহজ কোশ্চেন এগুলো। পরে আসো, দেখো কি বলছে। এই সবগুলো জিনিসই আমাদের এখানে লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। যে আলোচনাগুলো করলাম সেগুলো লেখা আছে এখানে। দেখো এখন দেখো সরল চলন্ত গতির শক্তির সমীকরণ আর কি, শক্তির, হ্যাঁ দেখো বৃহৎ শক্তির ফর্মুলা কি? এবি সমান কি? হাফ কে এ স্কোয়ার। গতিশক্তির ফর্মুলা কি? ইকে ইজ ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে তুমি এক্স আর ওয়াই যেটাই বলো সমস্যা নাই, এক্স আর ওয়াই একই কথা, তুমি এক্সও বলতে পারো ওয়াইও বলতে পারো, দুটাই সরণ বোঝায়, সাম্যাবস্থা থেকে সরণ বোঝায়, বুঝছো? এটা বিভব শক্তির ফর্মুলা, এটা গতিশক্তির ফর্মুলা। এখন তুমি যদি এই দুটো যোগ করে দাও, দেখো আমি টোটাল শক্তি কেমনে পাবো? বিভব শক্তি আর গতিশক্তি যোগ করে, গতিশক্তি যোগ করে পাবো না? বিভব শক্তি আর গতিশক্তি যোগ করলে আমি মোট শক্তি পাবো। দেখো এই কাজটাই করা হয়েছে এখানে, এই কাজটাই করছি। দেখো এই যে ই টোটাল সমান কি? ইপি প্লাস ইকে। এখন ইপির জায়গায় এটা বসাইছি, ইকের জায়গায় এটা বসাইছি। এবং দুটো ক্যালকুলেশন করলে তোমার আসে, দুটো ক্যালকুলেশন করলে কি আসতেছে? হাফ কে এ স্কোয়ার। বুঝতে পারছো? এটা হচ্ছে মোট শক্তি। এখানে আরেকটা কথা বলি, দেখো আরেকটা কথা বলি, দেখো এখান থেকে দেখো সর্বোচ্চ বিভব শক্তি ইপি ম্যাক্স, ইপি ম্যাক্স হবে কি বলতো? ইপি ম্যাক্স হবে হাফ কে এ স্কোয়ার। সর্বোচ্চ যে আমাদের গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তির ফর্মুলা এটা ইকে ম্যাক্স হবে হাফ কে এ স্কোয়ার। আবার দেখো মোট শক্তি তুমি যেটা পাইছো, মোট শক্তি ই টোটাল, এটাও আমাদের হাফ কে এ স্কোয়ার। দেখো তাহলে আমাদের সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ বিভব শক্তি এবং মোট শক্তি সবগুলোর ফর্মুলা একই, এটা সমান। বুঝতে পারছো? বোঝা গেছে এই পর্যন্ত? বলো তো, বোঝা গেছে? বুঝছো? আসো এখন আসো, দেখো পরে আসো কি বলছে। দেখো এই যে আমরা এতক্ষণ বললাম, হ্যাঁ কি বললাম? সরণ পড়লাম, বেগ পড়লাম, ত্বরণ পড়লাম, গতিশক্তি বললাম, বিভব শক্তি বললাম, সবগুলো একটা ফিগারের মাধ্যমে আমরা একদম সামারি করে দিব। দেখো এই যেটা হচ্ছে আমাদের সাম্যাবস্থান, এই জায়গাটা হচ্ছে আমাদের সাম্যাবস্থান। এই যে সর্বোচ্চ যে সরণ সেটাকে বলছি আমরা বিস্তার অবস্থান, এই পাশে বিস্তার অবস্থান, এটা বুঝছো? এখন আমাদের অনেক প্রশ্ন ম্যাক্সিমাম টাইমে দেখা যায়, অনেক কোশ্চেন আসে এরকম, সাম্যাবস্থান নিচের কোনটি সর্বোচ্চ হবে, কোনটি সর্বনিম্ন হবে, বা সাম্যাবস্থানে বেগের রাশিমালা কত, ত্বরণ কত, সরণ কত, বিস্তার অবস্থানে ত্বরণ কত, সরণ কত, এই জিনিসগুলো জানতে চাই, বুঝছো? এখন দেখো এই জাস্ট এটুকু দেখে তুমি সবকিছু নির্ণয় করতে পারবা। সাম্যাবস্থানে আমাদের সরণ শূন্য, সরণ যদি শূন্য হয়, দেখো আমরা কি জানছি? ত্বরণ এবং সরণ সমানুপাতিক, ত্বরণ এবং সরণ সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাই না? বিপরীতমুখী। তাহলে সাম্যাবস্থানে তোমার যদি সরণটা শূন্য হয়, অবশ্যই ত্বরণটাও শূন্য হবে, বুঝছো? সাম্যাবস্থানে সাম্যাবস্থানে বেগটা হচ্ছে সর্বোচ্চ ওমেগা এ। এখন বেগ যদি সর্বোচ্চ হয়, অবশ্যই গতিশক্তি সর্বোচ্চ হবে। দেখো গতিশক্তি সর্বোচ্চ মান আমরা পাই। বিভব শক্তিটা কি?
সর্বনিম্ন, সর্বনিম্ন। ওকে, তাহলে কি বললাম, সাম্যাবস্থানে আমাদের ত্বরণ শূন্য, সরণ শূন্য, বিভব শক্তি সর্বনিম্ন, গতিশক্তি সর্বোচ্চ, আর বেগটা সর্বোচ্চ। বুঝছো? এখন বিস্তারে আসো। বিস্তার জায়গায় মানে কি, বিস্তারে সবচেয়ে বেশি আমাদের সরণ হয়, এই যেটা বিস্তার, বিস্তারে আমাদের সরণটা সর্বোচ্চ। বুঝছো? তাহলে সরণ যদি সর্বোচ্চ হয়, আমাদের কি ত্বরণটাও সর্বোচ্চ হবে। সরণ সর্বোচ্চ, ত্বরণ সর্বোচ্চ। এই জায়গায় দেখো বেগটা মিনিমাম, বেগটা মিনিমাম শূন্য, বেগটা মিনিমাম। আরো যদি বেগ থাকতো তাহলে তো আরো যাইতে পারতো, আর কি যাইতে পারে? যাইতে পারে না। তার মানে বিস্তার অবস্থানে বেগ শূন্য। বেগ যদি শূন্য হয়, বেগ যদি শূন্য হয়, গতিশক্তিটাও শূন্য হবে। আর এই জায়গায় গিয়ে আমাদের বিভব শক্তিটা সর্বোচ্চ হবে। দেখো এটুকু বুঝছো কিনা? আমি আবার একবার বলি, দেখো সাম্যাবস্থানে সরণ শূন্য, ত্বরণ শূন্য, বিভব শক্তি সর্বনিম্ন, বেগ সর্বোচ্চ, তারপরে কি গতিশক্তিটা সর্বোচ্চ। বিস্তার অবস্থানে সরণ সর্বোচ্চ, ত্বরণ সর্বোচ্চ, বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি শূন্য, বেগ শূন্য। Just এই চারটা থেকে তোমরা মানে একদম সামারি হিসেবে নিতে পারো এটাকে। বুঝতে পারছো? আসো পরে আসো, দেখো কি বলছে, দেখো। আচ্ছা কি বলছে এটা দেখিস, দোলগতি সম্পন্ন। আচ্ছা, সরল দোলগতি সম্পন্ন। হ্যাঁ, এটা সরল, সরল, সরল দোলগতি সম্পন্ন একটি কণার বিস্তার এত, কম্পাঙ্ক এত হলে ভিম্যাক্স কত? ওমেগা এ সমান কত? ভিম্যাক্স সমান কি ওমেগা এ না? ওমেগা এ। এখন বের করতে বলছে আমাদের কি, কম্পাঙ্ক এত হলে ভিম্যাক্সটা কত বের করতে বলছে। ওমেগা মানে কি 2 পাই এফ, রাইট, ইন্টু এ। 2 পাই। এখন দেখো এফ এর মান কত বলছে আমাদের? 2.5। এর মান কত? এর মান হচ্ছে আমাদের 0.02। এখন এই ক্যালকুলেশনটা আমি কেমনে করি? দেখো, দেখো আমি একটু করি। 2 পাই ইন্টু, দেখো 2.5 মানে কি 5/2, 5/2, হ্যাঁ, ইন্টু 0.02। এখন এই 2 কেটে দিলাম, কেটে দিলাম। এখন আমাদের থাকে কি দেখো তো, পাই থাকে এখানে, এখানে দেখো 5 আর কত থাকে, 0.2 থাকে। এখন দেখো 5 দুগুণে 10 করলাম আমি, ধরো দশমিক নাই গুণ করলাম, দশমিক ছাড়া গুণ করলাম 10। এখন দশমিক বসাইতে হবে আমার, ডান ডান দিক থেকে অঙ্ক গুনবো, 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক ছিল, 2 ঘর আগে দশমিক দাও, দিছি। এখন দেখো পায়ের মান কত? 3.14। বুঝছো? এর সাথে গুণ কি ছিল? 0.1। আবার তুমি কি করবা, আবার দশমিক ছাড়া গুণ করো। দশমিক ছাড়া যদি গুণ করো তাহলে 314 আসবে। তোমার এখন দশমিক বসাইতে হবে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে, এই সংখ্যার ক্ষেত্রে 1 ঘর আগে দশমিক, এর ক্ষেত্রে 2 ঘর আগে দশমিক। তাহলে তোমার রেজাল্টে টোটাল 3 ঘর আগে দশমিক দিতে হবে। দাও, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর আগে দিয়ে দিচ্ছি। এটাই আমাদের উত্তর। বুঝছো? এটাই হচ্ছে আমাদের উত্তর, এমএস ইনভার্স 1। বুঝতে পারছো? বুঝছো? বুঝছো? পরে আসো, দেখো। আচ্ছা পরে কি বলছে দেখি। আচ্ছা কি বলছে, কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত এত হলে এদের কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কত হবে? দোলনকালের অনুপাত দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে। আমরা কি জানি, টি সমানুপাতিক √L। বুঝছো? দোলনকালের অনুপাত দেওয়া আছে, তাই না? T1/T2 = √L1/L2। এখন T1/T2 কত? 2/3 √L1/L2। এখন যদি আমি বর্গ করে দিই তাহলে কি পাচ্ছি আমি? L1/L2 সমান 4/9। তাই উত্তর। দেখো কোথায় আছে, 4/9 বা 4:9, 4:9। বুঝছো কি বলছে? দেখো, একটি তরঙ্গের দুটি বিন্দু দশা পার্থক্য এত হলে পথ পার্থক্য কত? এটা তো আমাদের এই অধ্যায় প্রশ্ন না। বুঝছো? দেখো দশা পার্থক্য, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এখন দশা পার্থক্য দেওয়া আছে না, কত দেওয়া আছে আমাদের? 3π/2 সমান 2π/λ কিন্তু পথ পার্থক্য আমরা বের করবো, একে del x দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই পাই এ পাই আমি কেটে দিলাম, কেটে দিলাম। ওকে, আমার থাকে কি দেখো, আমি এটাকে পার করে দিলাম অবশ্যই। 3λ/4 = del x। এটাই উত্তর। দেখো 3λ/4, এই যে 3λ/4। বুঝছো? এটা হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে ডিটেইলস আলোচনা করা হয়। ওকে, পরে আসো, দেখো এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এত, দোলনকাল এত। কার্যকরী দৈর্ঘ্য এত হইলে দোলনকাল কত হবে? পারবো না? কার্যকরী দৈর্ঘ্য এটাকে আমি বললাম L1, দোলনকাল এটাকে বললাম আমি T1, এটাকে T1 বললাম। এটাকে আমি বললাম কি L2। আমাদের T2টা বের করতে বলছে, T2টা বের করতে বলছে। তাহলে কি করবো তুমি? T2/T1 সমান √L2/L1। এখন মান বসাবো। L2 এর মান কত আমাদের? 64। L1 এর মান কত? 100। হ্যাঁ, এখন এখানে কত আসে? 8, এখানে কত? 10। T1 এর মান কত ছিল আমাদের? T1 এর মান হচ্ছে আমাদের কত? 25। 25। দেখো এখন এই ক্যালকুলেশনটা করতে হবে। দেখো 8 গুণ, এখানে ভাগ করলে কত আসে? 2.5, তাই না? 2.5। এখন এটা গুণ করো, 5 আসছে 40 এর শূন্য, আমার হাতে 4 থাকে, আর দেখুন 16 4 20। ভুল করলাম? দেখি
আচ্ছা এল টুর মান হচ্ছে আমাদের কত? 64। এল এর মান হচ্ছে আমাদের 100। ওকে, 8/100। এখানে কিউ এর মান কত হচ্ছে? দোলনকাল 25। ওকে, এখন করো 2.5 গুণ 8। উত্তর কি মিলছে না আমাদের? উত্তর কি মিলছে না? 45 শূন্য হাতে পড়ে আমাদের 4 8 গুণ 16 4 20। দেখো এটা উত্তর হওয়ার কথা, উত্তর এটা হওয়ার কথা। হ্যাঁ, সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এত, হ্যাঁ দোলনকাল এত। আচ্ছা এটা উত্তর হবে, উত্তর এটা হবে। পরে আসো দেখো কি বলছে। এই প্রশ্নটা সুন্দর, এই প্রশ্নটা অনেক সুন্দর। দেখো এই প্রশ্নটা অনেক সুন্দর। কি বলছে দেখো, 50 মিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে এতবার দোলন দেয়, এতবার দোলন দেয়। যদি দৈর্ঘ্য এত সেন্টিমিটার করা হয় তবে এতবার দোলন দিতে কত সময় লাগবে? কত সময় লাগবে? কত সময় লাগবে? দেখো আমরা পর্যায়কালের ফর্মুলা কি দেখছিলাম, একটা অর্ধ দোল দিতে বা একটা দোল দিতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। দেখো এখানে 40টা দোলন দিতে কত সময় লাগতেছে? 40টা দোলন দিতে সময় লাগতেছে 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে একটা দোলন দিতে কত সময় লাগবে? 7/40। এটাকে বলছি আমরা কি? পর্যায়কাল। বুঝতে পারছো? পর্যায়কাল পাইছি। এখন এটা হচ্ছে পর্যায়কাল। কোন পর্যায়কাল? T1। T1 এর মানটা হচ্ছে আমাদের 6/4, 6/4। এটা হচ্ছে আমাদের পর্যায়কাল T1। এখন দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো আদি দৈর্ঘ্য L1 সমান কত? 50। এখন তোমার যদি দৈর্ঘ্যটা 200 করা হয়, L2 যদি 200 করা হয়, 200 সেন্টিমিটার করা হয়, তাহলে আমাদের T2টা কত হবে? T2টা কত হবে? এই ম্যাথটার ক্ষেত্রে তোমার জাস্ট এই পর্যায়কালটা বের করা ট্রিকি। এই জাস্ট এই যে টুকু তোমাদের ট্রিকি মনে হইতে পারে, কঠিন মনে হইতে পারে, বুঝছো? এখন জাস্ট আমরা ইকুয়েশনে বসাবো। দেখো T2/T1 সমান √L2/L1। L2 এর মান কত? 200। L1 এর মান কত? 50 গুণ T1 এর মানটা গুণ করে দাও। কত পাইছো তোমরা? 6 ভাগ কত পাইছো? 4 পাইছো। উনি ক্যালকুলেশন জাস্ট করে নিবা, হয়ে যাবে। পরে আসো দেখো কি বলছে, একটি ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? ঘন্টার কাঁটা না, দেখো এটা প্রশ্নটা এরকম আর কি। একটি ঘন্টার কাঁটার, আচ্ছা একটি ঘড়ির ঘন্টার, মিনিটের এবং সেকেন্ডের কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? ঘন্টা, মিনিট এবং সেকেন্ড, বা সেকেন্ড, মিনিট এবং ঘন্টা। এই ম্যাথটা দিছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড থাকে ভাইয়া, এই ক্লাসগুলো রেকর্ড থাকে, বুঝছো? দেখো কত হবে তাহলে বলো তো, এই প্রশ্নটা উত্তর করো দেখি। ঘন্টা, মিনিট আর সেকেন্ড বললাম, ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের কাঁটার পর্যায়কালের অনুপাত কত? বলো। বলো বলো বলো। ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের কাঁটার পর্যায়কালের অনুপাত কত? হ্যাঁ রেকর্ড থাকে ভাই, রেকর্ড থাকে। 2 নাম্বার, তাই না? তোমরা নিউটনের বল বিদ্যাতেও পড়াইছি তোমাদের এটা। পরে আসো দেখো, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। দ্বিতীয় সরল দোলকের পর্যায়কাল যদি এত সেকেন্ড হয়, প্রথমটার দোলনকাল কত হবে? 20 21 80। দেখো কোশ্চেনটা একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছে। দেখো একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। অপরটি, আমি অপরটিকে বললাম L2, অপরটাকে বলছি L2। অপর অপরটা অপরটার দৈর্ঘ্য আমি L2 বললাম, তাহলে প্রথমটার দৈর্ঘ্য কত? অপরটার দ্বিগুণ, টুয়াইস L2। বুঝছো? এই লাইনটা বুঝছো? একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, আমি অপরটার দৈর্ঘ্যকে আমি L2 ধরে নিচ্ছি, তাহলে আগেরটা কত? টুয়াইস L2। ওকে, তারপর কি বলছে দেখো, দ্বিতীয় সরল দোলকের দৈর্ঘ্য অপরটা, এই অপরটাই আমি দ্বিতীয়টা বলছি। দেখো এটাকে আমি T2 দ্বারা প্রকাশ করলাম। এর পর্যায়কাল কি বললাম? T2। T2 এর মান কত দেওয়া আছে? 3 সেকেন্ড দেওয়া আছে। তোমার বের করতে বলছে কি প্রথমটার পর্যায়কাল কত সেটা বের করতে বলছে। বুঝছো প্রশ্ন? বুঝছো? জাস্ট এটুকু তুমি ধরতে পারলে ক্যালকুলেশন এখন করতে পারবা, ক্যালকুলেশন ইজিলি করতে পারবা। দেখো T1/T2 সমান √L1/L2। সব তো এখন জানো, জাস্ট মান বসাবো। দেখো T1 সমান, দেখো L1 এর মান কত? L1 এর মান হচ্ছে টুয়াইস L2 L2 এর মান হচ্ছে L2। হ্যাঁ, T1 এর মান হচ্ছে আমাদের কত? 3 সেকেন্ড। এখন L2 কাটা আমাদের কত থাকে দেখো তো? √2 গুণ 3। উত্তর কি আছে দেখো তো? এখন √2 এর মান কত? 1.4 না, 1.41 গুণ 3। ক্যালকুলেশন করো, 3 1 3, 3 4 12 2, আমার হাতে থাকে 1, 3 1 3 আর 4। দেখো 4 পয়েন্ট কত? 24। বুঝতে পারছো?
সেটা ধরতে পারছো তোমরা? পরে আসো, দেখো কি বলছে। পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? পর্যায়কাল দ্বিগুণ করতে চাচ্ছ তুমি এখন। দেখো টি ইকুয়ালস টু, আচ্ছা আমরা সম্পর্ক কি জানি, টি সমান বা √L না। এখন তুমি কি পর্যায়কাল কত গুণ করতে যাচ্ছ? দ্বিগুণ করতে যাচ্ছ। তাহলে এই জায়গায় তুমি কত বসাবো? দ্বিগুণ এল। এখন দৈর্ঘ্য কত গুণ করতে হবে তাহলে বলো তো? 4 গুণ। দেখো অপশন আছে কিনা, 4 গুণ। বুঝছো কি তোমরা? এল বুঝছো? মানে তুমি ওইভাবে করতে পারো, T1/T2 L1/L2 ওইভাবে করতে পারো। আমি জাস্ট শর্টে দেখা দিলাম তোমাদের। পরে আসো, দেখো কি বলছে। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে আমাদের দোলনকাল কত হবে? পৃথিবীর কেন্দ্রে জির মান কত? 0। জির মান যদি 0 হয়, টির মান কত হবে? অসীম হবে। বুঝছো? পরে আসো, দেখো কি বলছে। আচ্ছা, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে কেটে 2 অংশে এমন ভাবে ভাগ করা হলো। আচ্ছা, এই টপিকটা পড়ার আগে, এই কোশ্চেনটা পড়ার আগে আমি স্প্রিং সম্পর্কে একটু কথা বলে আসি। দেখো স্প্রিং 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 দেখো দেখো ধরো এটা একটা স্প্রিং, হ্যাঁ, একটা স্প্রিং, হ্যাঁ। এই স্প্রিং এর ক্ষেত্রে শক্তির ফর্মুলা কি? হাফ কে এক্স স্কোয়ার। এখন দেখো খুবই মনোযোগ দিয়ে শোনো। দেখো এল দৈর্ঘ্যের, এই স্প্রিংটার দৈর্ঘ্য বললাম এল দৈর্ঘ্যের এবং কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে যদি আমি দুটো অংশে ভাগ করলাম, দুটো অংশে কেটে ফেলি। দেখো ধরুন দুটো অংশে কেটে ফেললাম, একটা হচ্ছে L1, আরেকটা কি L2। এই দুটো অংশে আমি ভাগ করে ফেললাম। প্রথমটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K1, পরেরটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K2। তোমার এখান থেকে বের করতে বলতে পারে K1 আর K2 এর মানটা কত হবে। K1 সমান কত, K2 সমান কত। বুঝছো? স্প্রিং ধ্রুবক K1 আর K2 কত হবে সেটা বের করতে বলে। পারবা? দেখো তো, দেখো কত হবে বলো তো। K1 আর K2 এর মানটা কত বলো দেখি। K1 এবং K2 এর মানটা কত হবে বলো। একটা এল দৈর্ঘ্যের স্প্রিং, যার কার্যকরী স্প্রিং ধ্রুবক ছিল কে। এখন এই স্প্রিংটাকে আমি দুটো টুকরো করছি। একটা দৈর্ঘ্য L1 L2, আরেকটা হচ্ছে L2। প্রথমটার স্প্রিং ধ্রুবক K1, পরেরটা স্প্রিং ধ্রুবক K2। তোমাকে বের করতে বলছে K1 আর K2 এর মানটা কত হবে সেটা বলো। K1 K2 কত হবে দেখি, বলো তো দেখি। K1 আর K2 কত হবে বলো। দেখো K1, K1টা হচ্ছে L/L1 ইন্টু কে। এই কেটা কি বলতো? এই কেটা কি? আমাদের মূল যে স্প্রিং ছিল, মূল স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। এল কি, ক্যাপিটাল এল কি? মূল স্প্রিং এর দৈর্ঘ্য। L1 কি, লেখা খারাপ হচ্ছে দাঁড়াও। এই L1টা কি বলতো? তুমি কাটার ফলে যে আমাদের দৈর্ঘ্যটা আসলো সেটা। বুঝছো? এখন তোমার যদি K2 চাই, K2 সমান দেখো সেম জিনিস, L/L2 ইন্টু কে। বুঝতে পারছো? এই কোশ্চেনটা পরে আসছে। দেখো এই কোশ্চেনটা পরে আসছে আমাদের। স্প্রিং এর কাটাকাটি বলা হয় এটাকে। হ্যাঁ, দুটো টুকরোতে তুমি যদি কেটে ফেলো তাহলে আমাদের স্প্রিং ধ্রুবক গুলার কি চেঞ্জ হয় সেটা। বুঝতে পারছো এটা? আসো কোশ্চেনটা দেখি, দেখো কি বলছে। দেখো কি বলছে কোশ্চেনটা দেখো। কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে কেটে 2 অংশে এমন ভাবে ভাগ করা হলো যে একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। দেখো তাহলে L1 ইকুয়ালস টুয়াইস L2 এরকম বলা যায়। দেখো অধিকতর লম্বা স্প্রিংটার স্প্রিং ধ্রুবক কত হবে, সেটা বের করতে বলছে। লম্বা কোনটা বলতো? L1টা না, হ্যাঁ L1টা। তাহলে কি করবো বলতো, কি করতে পারি বলো। আমরা কি জানি, K1 ইজ কি বলতো? L/, যার বের করছি সেটা ইন্টু কে। করো, এখন করো দেখি, করো। এটা আমাদের লাস্ট কোশ্চেন, দেখো সলভ করো। এটা লাস্ট কোশ্চেন ছিল আমাদের, একদম লাস্ট। দেখো সলভ করো। ওকে ওকে করো। তাড়াতাড়ি শেষ করুন। ওকে, শেষ হয়ে গেছে ভাই, এটা লাস্ট কোশ্চেন। বলো উত্তর বলো।
ওকে, আচ্ছা, ওকে, অনেক উত্তর করছে। দেখো ভাই, এই অধ্যায়ের আমাদের কনসেপ্ট যতগুলো ছিল আর মেইন যে আমাদের কোশ্চেনগুলো সব আমরা শেষ করে দিলাম। আর এই অধ্যায়ের যে তোমাদের কৃষিতে আসে কোশ্চেনগুলো, সেগুলো তোমাদের লুকিং ফর এগ্রির যে আমাদের ইউটিউবে রেকর্ড ক্লাস আপলোড করা হয় কোশ্চেন ব্যাংক সলভের, সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই ছিল আমাদের আজকে ক্লাস। আমাদের কনসেপ্ট যতগুলো ছিল শেষ করে দিলাম। হ্যাঁ, ওকে, তারপরে ক্লাস কয়টা বাজে? ঠিক আছে, শেষ করে দিই তাহলে।